সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে, সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা কি 23শে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন? বাংলাদেশ সেনাবাহিনীতে কি হয়েছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে চলতেছে বেশ কয়েকদিন ধরে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তাহলে কি সত্যি সত্যি আবারও দেশে আসতেছেন শেখ হাসিনা? বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনীতে কি হয়েছে এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কি হয়েছে তা নিয়ে এমন কিছু অবাক করা কাণ্ড যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনা বাহিনীর ভেতরে কি কোনো কু হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে? এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে চতুর্দিকে। এর কোনো অথেন্টিক নিউজ নেই, কিন্তু চারিদিকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এইগুলো নানাভাবে বলার চেষ্টা করছেন। বিদেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে, ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার সব থেকে বেশি আলোচনা হচ্ছে, কেউ বলছেন 20 মার্চ, কেউ বলছেন 23 মার্চ, কেউ বলছেন 25 মার্চের মধ্যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে। শেখ হাসিনা ফিরে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি নাকি বাংলাদেশে পালন করবেন। সেটার কি মানে বিন্দুমাত্র কোনো বাস্তবতা রয়েছে? এই আলোচনাটা কেন তৈরি হলো? এই আলোচনার পেছনে কারণ কি, গুঞ্জনের কারণটা কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে, ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নানা রকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন। বিদেশ থেকে একজন ইউটিউবার তিনিও নির্দিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে 26শে মার্চের আগে কোনো একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। কিন্তু এই দুটো ঘটনারই, শেখ হাসিনা ফিরছেন এবং সেনাবাহিনীর মধ্যে কু, এই দুটো ঘটনারই কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে, সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কি না সেটা ভাববার বিষয়। কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন, সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা সেই ভাবনাটাও ভাবতে হবে। চলুন অন্য আলোচনায় যাই। সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তান, এশিয়ার এই দুই দেশের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে। তাদের সিদ্ধান্ত হয়ে গেছে, তারা শুধু সেটা ঘোষণা করবে। তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে এশিয়ার আপাতত 2 দেশ, পরবর্তী দেশকে তৃতীয় যদি দেশ হয় সেই দেশটা বাংলাদেশ কিনা, সেই ভাবনা কিন্তু আমাদের মগজের মধ্যে এখনই ঢোকাতে হবে। কি করেছে, কি নিষেধাজ্ঞা দিয়েছে? পাকিস্তান এবং আফগানিস্তানের কোনো নাগরিক যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবে না, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের কথা বলছি, আমেরিকার কথা বলছি। আমেরিকাতে তারা কেউ প্রবেশ করতে পারবে না। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেখানে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের নাম যদি চলে আসে, তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে? আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না। আর একটা খবর যদি আমরা দেখি, সেই খবরের ভিত্তিতেই অবাক হওয়ার কিছু থাকবে না। আর একটা খবর হচ্ছে, যুক্তরাজ্য এবং কানাডা, এই 3 দেশ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের সাবধান করেছে। এই 3 দেশ, যুক্তরাষ্ট্র, আবারও বলছি যুক্তরাজ্য এবং কানাডা, এই 3 দেশ তাদের নাগরিকদের উপরে এক ধরনের
বার্তা দিয়েছে এবং নাগরিকদের নিরুৎসাহিত করেছে, সাবধান করেছে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে। কোন ইস্যু আসলো সামনে তাহলে? ইস্যুটা একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে হারে অবনতি হয়েছে এবং জঙ্গিবাদ যেভাবে মাথা চাড়া দিচ্ছে, বিশেষ করে হিজবুত তাহরিরের যে মিছিল গত শুক্রবারে, হিজবুত তাহরিরের যে ব্যাপক বিশাল শোডাউন, সেই শোডাউনটাই মূলত এই তিন দেশকে চিন্তিত করেছে। হিজবুত তাহরির সারা বিশ্বব্যাপী নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন। শোনা যাচ্ছে যুক্তরাজ্য শাখার যিনি প্রধান, তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন, এরকম ছবি দেখা যাচ্ছে। তিনি বাংলাদেশে এসে, তার নাম দেলোয়ার হোসেন, দিল্লি হোসেন নামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস করেন এবং তিনি এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম, তার সঙ্গে দেখা করেছেন, ছবি তুলেছেন। দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং উমামা, এই তিনজনের সঙ্গে দেখা করেছেন এবং ছবি তুলেছেন। দেখা হয়তো অনেকের সঙ্গে করেছেন, কিন্তু ছবি প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে এদের সঙ্গে। এই তিনজনের সঙ্গে, তিন সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন, জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন, ছবি তুলেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত শিক্ষক, তার সঙ্গে দেখা করেছেন। এরকম বেশ কিছু ছবি কিন্তু গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। গণমাধ্যমেও খবর হয়েছে এই ব্যাপারটা নিয়ে। দিল্লি হোসেন, তিনি যুক্তরাজ্যের হিজবুত তাহরিরের প্রধান, তিনি বাংলাদেশে অবস্থান করছেন। 5 আগস্টের পট পরিবর্তনের পরে তিনি এদেশে এসেছেন। হিজবুত তাহরিরের এই মাথাচাড়ার ব্যাপারে যুক্তরাজ্য এবং কানাডা সতর্ক হয়েছে এবং তার নাগরিকদের সতর্ক করেছে যেন বাংলাদেশ ভ্রমণে তারা সতর্ক থাকে। এটা একটা বড় বার্তা। এটা যদি নিষেধাজ্ঞা ব্যাপারে চলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করা, হাই কমিশন তুলে নেওয়া, এই ব্যাপারগুলো যদি ঘটে যায় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এদিকে আজকে বাংলাদেশে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম, তিনি পদত্যাগ করলেন। তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন কিন্তু কোনো বিষয়ে মন্তব্য করতে চাননি। কেন পদত্যাগ করছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন, কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যম নিশ্চিত করছে যে তিনি আসলে পদত্যাগ করেননি, তাকে সরিয়ে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা কয়েকদিন আগেই জানি। এবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এই বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। তিনি এর আগে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তার মতো একজন জ্ঞানী গুণী মানুষকে এভাবে সরিয়ে দেয়া, তাকে মন্ত্রিপরিষদ সচিব ফোন করে বলেছেন যে পদত্যাগ করেন আপনি, তিনি আজকে পদত্যাগ করে চলে গেছেন। সরকার কেন তাকে সরিয়ে দিল এই রহস্য উন্মোচন হচ্ছে না। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বিশেষ সহকারীর পদত্যাগের কারণ তার জানা নেই। সরকারের অভ্যন্তরে তাহলে কি পদত্যাগের পর্বটা শুরু হয়ে গেল কিনা সেই প্রশ্নও কিন্তু আসছে। এদিকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি স্বীকার করেছেন ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে, তিনি স্বীকার করেছেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরকার। মানুষ যে আশা করেছিল, জুলাই বিপ্লব পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা সরকার পূরণ করতে পারেনি। এবং তিনি একটা হাস্যকর মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না
সেই ব্যাপারে তিনি বিচারের প্রসঙ্গ এনেছেন এবং তিনি খুব ভালোভাবে জানেন যে এই বছরের মধ্যে আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের যারা দোষী হিসেবে বলা হচ্ছে তাদের বিচার করা সম্ভব নয়, তাই তিনি আদালতের ব্যাপারে মানে আগ বাড়িয়ে একটা মন্তব্য করে রাখলেন। তিনি বললেন যে বিচার শেষ হওয়ার আগে আশা করি ট্রাইব্যুনাল কিংবা আদালত এই ব্যাপারে আওয়ামী লীগ বিষয়ে একটা মতামত দিতে পারে, তাদের যে অবজারভেশন সেই অবজারভেশন বলতে পারে, অর্থাৎ আদালত থেকে একটা অগ্রিম মতামত নেবে সরকার যে বিচার শেষ হতে দেরি আছে। আমরা আদালত মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিংবা আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত না। আদালতের সেই মতামত নিয়ে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে নেগেটিভ সিদ্ধান্ত নেবে। সেই পথেই বোধহয় সরকার যাচ্ছে, যেটা আসিফ মাহমুদ হয়তো মনের ভুলে কিংবা মুখ ফসকে বলে ফেলেছেন। আদালতের এই অগ্রিম মন্তব্য, বিচার শেষ কোনো বিচার শেষ হওয়ার আগে আদালত কি অগ্রিম মন্তব্য করতে পারে কিংবা আদালতের অগ্রিম মন্তব্যের ভিত্তিতে একটা বিচার চলমান একটা ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে? কখনোই পারে না। কিন্তু সরকার সেই ভাবনাও যে ভাবছে আসিফ মাহমুদের কথায় স্পষ্ট হয়ে গেছে। এদিকে আমরা আজকে দেখেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে। এটাকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি নানা কারণে বিতর্কিত, তিনি শর্ট সার্কিটের আগুন বলেছেন। এটার পেছনের রহস্য এখনও জানা যায়নি, যদিও শেষ পর্যন্ত জানা গেছে যে সেই আগুন মুক্তিযুদ্ধ জাদুঘরের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি, অর্থাৎ জাদুঘরে সংরক্ষিত বিষয়গুলো পুড়িয়ে ফেলতে পারেনি। এটা একটা স্বস্তির খবর। কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরে কিভাবে আগুন লাগলো কিংবা কারা লাগালো, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার এটা একটা প্ল্যান কিনা, সেটাও কিন্তু ভাবনার একটা বড় বিষয়। সবশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ছাত্রদল মন্তব্য করেছে এই সরকার সম্পর্কে, পৃথিবীর সব থেকে দুর্বল সরকার হচ্ছে ইউনূস সরকার, এই বলে মন্তব্য করেছে ছাত্রদল। মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনূস সরকার যখন একের পর এক নানা কাজে ব্যর্থ হচ্ছে, ধর্ষণ ঠেকাতে পারছে না, আজকে সারাদিনে যে কয়টা ধর্ষণের খবর শুনেছে, বেশ কয়েকজন অ্যারেস্টও হয়েছে, এরকম পরিবেশ বাংলাদেশে কখনো ছিল না। ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু মানুষের মানবিক মূল্যবোধ বাড়ানো যাচ্ছে না, মানবিক মূল্যবোধ মানুষ বুঝছে না। কেন বুঝছে না? মানুষ কি মবে অভ্যস্ত হয়ে গেল কিনা? মব যেভাবে চলেছে তাতে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেল কিনা? মানুষ কি ভেবেই ফেললো কিনা আমি যা করব সেটাই বৈধ হয়ে যাবে, এই দেশে কোনো বিচার হবে না, সেই কারণে মানুষ এরকম পশুর মতো আচরণ শুরু করলো কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা বলেছে, ছাত্রদল বলেছে সরকারের অংশীজনেরাই নারী নিপীড়কের পক্ষে দাঁড়িয়েছে। সম্প্রতি গতকালকে আমরা দেখেছি একজন উকিল মবের শিকার হয়েছেন, তাকে ছাত্ররা গণধোলাই দিয়েছে। কারণ হচ্ছে যে ধর্ষকের পক্ষে তিনি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। শোনা যাচ্ছে তিনি জামাতি উকিল। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে একজন উকিলের নাম মেনশন করে যে তাকে ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর জন্য দর্শক, একটা জরুরি খবর শুনলে অবাক হবেন। জামাত ইসলামীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না বিএনপি, এবং বিএনপি এটা এখন প্রকাশ্যে বলছে, একদম ভারত এবং আওয়ামী লীগের সুরে। কি ঘটছে, রহস্য কি? বিএনপিকে কঠিন কিছু জবাব দেওয়ার প্রয়োজন। আপনারাও একটু জবাব দেন শেয়ার করে, যে জায়গা থেকে। মাথা গরম হয়ে যাবে আপনাদের এই বক্তব্য শুনলে। দর্শক, বিএনপির একজন পান্ডা নেতা আছে, মাথা খারাপ নেতা। বিএনপির বললাম না যে বেশিরভাগ এটা অসুস্থ পার্টি, এ দল ধ্বংস হবে। এদের কোনো নেতার ক্যান্সার, কারো লিভারের সমস্যা, কারো কিডনি ঠিক নাই, কারো মাথার স্ক্রু ঢিলা, কারো পেট মোটা, কেউ খাইতে পারে না, কেউ হাঁটতে পারে না,
কারো লাঠি নিয়ে হাঁটা লাগে, কাউকে ধরে আরেকজনকে উঠাতে হয়। মানে এই আধা মরা লোকজন এখন বিএনপি চালায়। আবার কেউ কেউ দেশে আসতে পারে না, অথচ নেতা। তো এই বিএনপি একটা অসুস্থ পার্টি। এরকম একজন মানসিকভাবে অসুস্থ একজন নেতা আছে, নাম হচ্ছে, যার ইমান ঠিক মতো আছে কিনা সন্দেহ আছে, বরকতুল্লাহ বুলু। নামটা অনেক সুন্দর। এই বরকতুল্লাহ বুলু কে? তারেক রহমানের নাম নিতে হলেও অজু করা লাগবে, এই আকীদায় বিশ্বাসী বরকতুল্লাহ বুলু। পরে অবশ্য আমাদের ধমক ঠমক খেয়ে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাইলে কাজ হবে, তার আকীদা ওইটা। এই বরকতুল্লাহ বুলু ভারত যে তাকে ইনজেকশন দিয়ে মাথা নষ্ট করেছে তার একটা প্রমাণ দেখেন কি বলেছে। যারা 1971 মানে না, যারা মুক্তিযুদ্ধ মানে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের নির্বাচন করার অধিকার নাই। বরকতুল্লাহ বুলু, বিএনপি ভাইস চেয়ারম্যান। আচ্ছা, এই কথা কাকে উদ্দেশ্য করে বলেছে? বুঝতে আর কোনো অসুবিধা আছে? জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছে, এটা তো পাগলেও বুঝে। আচ্ছা, বিএনপি কোনো দিন জামাতকে এই কথা বলেছে যে জামাত 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, অতএব তাদের ভোট চাওয়ার অধিকার নেই? বরং কি করেছিল বিএনপি? জামাত ইসলামীর সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল। সেই বিএনপি এখন বলছে জামাতের ভোট চাওয়ার অধিকার নেই, যেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দালাল বামপন্থী সংগঠনগুলো আছে তারা বলতো। আওয়ামী লীগ ওইভাবে বলতো না। আওয়ামী লীগ তাদের ওই বাম মিত্রদের মাধ্যমে বলাতো। জামাতের নিবন্ধন বাতিল করা বা এইসব প্রশ্নে এইসব যুক্তি দিত যে 71 সালে যারা বাংলাদেশ মানে না, স্বাধীনতার বিরোধী হয়, তারা আবার কিসে নির্বাচন করবে, তাদের আবার কিসে নিবন্ধন? তো বিএনপিও এখন জামাত নিবন্ধন ফিরে পাবে এটা চায় না। কি বলছে দেখেন, এটা বিএনপির, যেই খালেদা জিয়া জামাত ইসলামীর সাথে জোট করে নির্বাচন করে ক্ষমতা এসেছিল, যেই বিএনপি কখনো জামাতের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারেনি, প্রত্যক্ষ সহায়তা নিয়ে ক্ষমতা এসেছে 91-2001-এ, সেই বিএনপির পান্ডা নেতা এখন বলছে যে জামাত নির্বাচন করার অধিকার নাই, মানে নির্বাচনে তারা চায় না, অংশগ্রহণ করতে দিতে চায় না। আপনি চিন্তা করেন ভারত কি মাল খাওয়াইছে এই নেতাকে। খালেদা জিয়াকে দেখেন, বিএনপি সবচেয়ে বড় ধরাটা তো এই জায়গায় খায় যে জামাতকে এইভাবে জামাতের বিরোধিতা করাই যেতে পারে, জামাতের বিরোধিতা আমরাও করি, কিন্তু এইভাবে বিরোধিতা করতে গেলে খালেদা জিয়াকে প্রথমে মাইনাস করতে হয়। যখন জোট করেছিলেন তখন কি জামাত 1971-এর ভূমিকার কথা আপনাদের মনে ছিল না? এখন বলছেন যে তাদের ভোট চাওয়ার অধিকার নেই। ভোট চাওয়ার অধিকার মানে কি? তাদের নির্বাচন করতে দেওয়া উচিত নেই তো? আওয়ামী লীগের ভোট চাওয়ার অধিকার আছে। আওয়ামী লীগ তো 1971 সালে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারা ফ্যাসিস্ট হয়েছিল, তারা গণহত্যা চালিয়েছিল, তাতে কি? বিএনপির উপর তো আর গণহত্যা চালায়নি। তাদের ভোট চাওয়ার অধিকার আছে। মির্জা ফখরুল বলেন যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। এমনকি জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করেছিল হাসিনা অগাস্টে পালিয়ে যাওয়ার আগে, তখন কিন্তু বিএনপি তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এমনকি জামাতের নিবন্ধন নিষিদ্ধ একসময় বিএনপি জামাতের পক্ষে ছিল। আর সেই বিএনপি এখন বলছে জামাতের নির্বাচন করার ভোট চাওয়ার অধিকার নেই। এটা একদম ওই শাহরিয়ার কবিরের সুরে। প্রথম জবাব হচ্ছে 1971 মানে না এমন কোন লোক বাংলাদেশে নাই, এমন কোন দল নেই। এই কথাটাই হচ্ছে একটা ভারতীয় কৃত্রিম একটা প্রজেক্ট, যেটা এই বুলুদেরকে ইনজেকশন দিয়ে ভারত ঢুকিয়ে দিয়েছে। এই বুলুরাও ভারতের দালাল, নইলে এই ধরনের কথা কেউ বলে না। যারা মুক্তিযুদ্ধ মানে না, মুক্তিযুদ্ধ মানে না এমন কেউ বাংলাদেশে নেই। বাংলাদেশে সবাই মুক্তিযুদ্ধ মানে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ মানে না এমন কোন লোক বাংলাদেশে থাকবে কেন? আর মুক্তিযুদ্ধ ওই প্রজন্মই তো বর্তমানে তেমন নেই, খুব কম আছে, অল্প কিছু লোক জীবিত আছে। এই নতুন প্রজন্ম তারা মুক্তিযুদ্ধ মানবে না কেন? এই মুক্তিযুদ্ধ না মানা, এই যে বাইনারিটা, এটি হচ্ছে ভারত ইনজেকশন দিয়ে এদের শিখিয়ে দিয়েছে। যারা 71 সালে মুক্তিযুদ্ধ মানে না তাদের এদেশে নির্বাচন করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রাজধানীর এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, আমরা এই পাগলা বুলুর বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এ মাথা খারাপ বুলু, এগুলোকে কোনো রেসপেক্ট করা যাবে না, এগুলো পাগল ছাগল। যে বলতে পারে যে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগবে,
এই পাগল ছাগল না, তাহলে পাগল কি? পাগল কি পাবনায় না এই এই বিএনপি নেতারা পাগল হয়েছে? জামাত নির্বাচন করতে পারবে না এই কথা যে বলে, তার মাথা ঠিক আছে? জামাতকে বাদ দিয়ে নির্বাচন করেন না বাংলাদেশে, দেখি কে পারে। হাসিনা পতন ঘটিয়েছে জামাত, এটা হাসিনাও বলে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন তারা ৭১ মানে না। তারা মানে কারা? যারা মানে ওই জামাত, যারা মুক্তিযুদ্ধ মানে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তাদের নির্বাচন করার অধিকার নেই। ওরে বাবারে, মুক্তিযুদ্ধ মারাইতে আসছে। এদেশের জনগণ সবাই মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে, আর এই মুক্তিযুদ্ধ মারানো মানে ভারতের দালালি মারানি। বিএনপির নেতা বলেন দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে, আর এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। ১/১১ পর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল, এখন আপনারা ফ্যাসিস্ট হতে চান। সংস্কার করে এই সরকার নির্বাচন, দ্রুত নির্বাচন বলতে কোনো কথা নেই। ২০২৯ সালে মার্চের আগে নির্বাচন দিলেই যথেষ্ট সংবিধান অনুযায়ী, যেহেতু এই সংবিধান আপনারা মানেন। আর সংবিধান অনুযায়ী মধ্যবর্তী নির্বাচনের কোনো ক্লজ নেই। সাবেক মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার, এই মশিউর রহমান জাদু মিয়াই তো সম্ভবত বড় রাজাকার ছিল। তো এখন তার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যে জামাতের বিরুদ্ধে বলেন, এটা খুবই হাস্যকর। এর মাথায় কাজ করে না, বললাম না এরা অসুস্থ, কিছুদিন পর পর হসপিটালে ভর্তি হয়, অনেক হাই পাওয়ার ঔষধ খায়, হায়ার অ্যান্টিবায়োটিক খায়, এই জন্য এদের মাথায় কাজ করে না। তিনি বলেন একজন সত্যিকার দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন জাদু মিয়া। হ্যাঁ, জাদু মিয়া ভালো ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনিও ৭১-এর বিরোধিতা করেছিলেন, কিন্তু স্বাধীন বাংলাদেশকে মেনে নিয়েছিলেন। বারবার দেশের গণতন্ত্র সংকটে এমন রাজনীতি প্রয়োজন। এ সময় সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। কেন? জামাত তো স্বাধীনতা বিরোধী, তাদের নির্বাচন চাওয়ারও অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই, তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন কেন? বলেন যে জামাত বাদে, সাহস থাকলে বলেন। বরকতুল্লাহ বুলু গুপ্ত সংগঠন নিয়েও কথা বলেন। এই গুপ্ত সংগঠন তো এখন বিএনপি, তারেক রহমান নিজেই তো গুপ্ত। কোথায় তারেক রহমান? দেখি না তোমরা। জামাত ইসলামের আমির একসময় ছাত্রলীগের রাজনীতি করছেন, মন্তব্য করে তিনি বলেন ৭১ দেশের মূল স্তম্ভ যারা মানে না, তাদের ভোট চাওয়ার যোগ্যতা নেই। এই যে কিছু গালাগালি করলাম এই মাথা খারাপ বুলুকে, তিনি যে আসলে জামাত ইসলামী কি বলেছেন তার প্রমাণ তার এই বক্তব্যের এখানে কিন্তু এই যারা ৭১ মূল স্তম্ভ মানে না, একথা জামাতের নাম নিয়ে বলেছে। অতএব উপরে ইশারা ইঙ্গিতে বললো, নিচে জামাতের নাম নিয়ে প্রমাণ করেছেন। তিনি জামাতের ক্ষেত্রে বলেছেন যে জামাতের নির্বাচন করা, ভোট চাওয়ার অধিকার নেই। জামাত ইসলামীর আমির, শিবিরের সভাপতি, সেক্রেটারি, এদের সবাইকে চেনে। অতএব এখানে গুপ্ত সংগঠন, এটা হাস্যকর, এটা 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 আর একটা মাথা খারাপ কথা। গুপ্ত সংগঠন দেখেন, এটা জামাতের আমির ছাত্রলীগ করেন, জাসদ করেছে, জাসদ ছাত্রলীগ। জাসদ ছাত্রলীগ আর ছাত্রলীগ এক না, এটা ওই বুলু জানেন না। বললাম না, তাদের মাথা কাজ করেন ঠিক মতো। মাঝে মাঝে হসপিটালে ভর্তি হন, মাঝে মাঝে শুনে আইসিইউতে আছেন। এর এত হায়ার অ্যান্টিবায়োটিক খাইলে মাথা কাজ করে নাকি? আমাদের জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাইলেই মাঝে মাঝে কেমন যেন লাগে, তা এদের মাথা তো কাজ করার কথা না। আর জামাতের আমির জাসদ ছাত্রলীগের তেমন কিছুই ছিলেন না, কর্মী ছিলেন বলা হয়, সম্পর্ক রাখতেন, আসলে তেমন কিছুই ছিলেন না। এটা হাস্যকর কথা। আর যদি থেকেও থাকেন তাহলে কি? তাহলে তো আরো ভালো যে না, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের একটা সংগঠন করতেন জামাতের আমির। এটা তো জামাতের লোকজন একসময় গ্লোরিফাই করতো যে না, জামাতের আমির জামাত করেন নাই ৭১ সালে, তিনি জাসদ ছাত্রলীগ করতেন। এটা তো আরো পজিটিভ। তো মাথা যে সমস্যা বলুদের, বুঝতে পারছেন যে কি দিয়ে কি মিশায়? ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে এমন প্রত্যাশা করেন জানান। আপনি ততদিন বাঁচেন কিনা সন্দেহ আছে, যতদিন নির্বাচন হবে। আর নির্বাচন হলে বিএনপি ক্ষমতা। খুব স্বাভাবিকভাবেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ থাকা, ধর্ষকের বিচার না হওয়া, এসব আলাপ করছি। সেগুলোর জন্য রাস্তা অবরোধ করছি এবং দ্রুততম সময়ে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে, এই আলাপগুলো আছি। কেউ কেউ প্রকাশ্যে দিতে হবে, এসব বলছি। একটা কথা সত্য, আগেও আমি বলেছি যে মৃত্যুদণ্ড খুব সিগনিফিক্যান্টলি অপরাধ কমিয়ে আনে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তবে শাস্তি যদি নিশ্চিত করা যায়, সেটা একটা পর্যায় পর্যন্ত ডেটারেন্ট হিসাবে কাজ করে যে কোনো অপরাধে। এটা সত্য, এটা কারাদণ্ড যদি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে পারতাম। কিন্তু সামাজিক কিছু ইস্যু নিয়েও আসলে কথা হওয়া জরুরি। আমার মনে হয় এই মুহূর্তে এই ইস্যুটাও আমাদের সামনে এসেছে। সেটা হলো ধর্ষণের জন্য কিছু ক্ষেত্রে এক ধরনের গ্রাউন্ড কেউ কেউ কি তৈরি করছেন, এবং এখানে আইনের একটা
ব্যবস্থা থাকা দরকার এবং প্রশাসনেরও ব্যবস্থা থাকা দরকার বলে আমি মনে করি। মানে আমরা যে কেউ যে কোনো কিছু বলতে পারি কি না। বিশেষ করে আমাদের কিছু ধর্মগুরু আছেন যারা ওয়াজের নামে ধর্ষণের বৈধতা দেওয়ার এক ধরনের চেষ্টা করেন ইনডিরেক্টলি। তারা সরাসরি বলছেন না কেউ গিয়ে ধর্ষণ করো, কিন্তু ইনডিরেক্টলি করেন। দুটো ব্যাপার, একটা হলো নারী কী পোশাক পরছে, একটা হচ্ছে নারী কীভাবে চলাফেরা করছে, কার সাথে চলাফেরা করছে। আমার মনে হয় আমাদের সময় এসছে এই ব্যাপারগুলোর লাগাম টানার। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞ আছেন, যারা ধর্মগুরু আছেন, যারা ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে লেখেন, বলেন, তারা অবশ্যই ইসলামে পোশাকের রীতি কী, নারীর জন্য কি, পুরুষের জন্য কি, পরস্পরের সাথে কীভাবে ইন্টারাক্ট করবে, সব আলাপ তারা করতে পারেন নিশ্চিতভাবেই পারেন, এবং তারা সেটা করবেনও। প্রত্যেক ধর্মগুরু তাদের ওয়াজের সময় নারীর পোশাক, এটা নিয়ে ডিবেট আছে, কারণ আমরা এখন পর্যন্ত আসলে অনেক ক্ষেত্রেই দেখিনি যে আসলে মানে কিভাবে কোন কোন ক্ষেত্রে কি করা উচিত তা নিয়ে খুঁটিনাটি জায়গায় অমিল থেকে যায়। তারপরে প্রত্যেকে তার স্কুল অফ থট থেকে এই আলাপগুলো করবেন, নারীকে আহ্বান জানাবেন, পুরুষকে আহ্বান জানাবেন। যদি একটু অফ টপিক হলেও বলে রাখি, পুরুষের প্রতি আহ্বান জানানোর চাইতে নারীর প্রতি আহ্বানটাই বেশি। যখন পোশাক নিয়ে কথা হয়, পুরুষকেও দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়। কেউ কেউ বলেন, অনেকেই বলেন না, সব দায়ভার চাপিয়ে দেন নারীর ওপরে। কারণ নারী যদি বেপরদাও চলে, পুরুষের দৃষ্টি অবনত রাখলে আসলে সংকট হওয়ার কথা না। নারীর বেপরদা চলার পাপ তার নিজের, সেটার জবাবদিহি তিনি করবেন। কিন্তু অসুবিধা নেই, এটা যে পাপ, এটা করা ঠিক না। এই আলাপগুলো করতে পারেন। নারী কার সাথে বেরোবেন কি না, নাকি ঘরে বসে থাকবেন, কিভাবে চলবেন, এই আলাপগুলো কেউ কেউ তার স্কুল অফ থট থেকে দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু এগুলোকে ধর্ষণের সাথে যারা জড়িত করতে চান, এটাকে ফৌজদারি অপরাধ হিসাবে, এটা ধর্মগুরু হোক বা আমাদের সাধারণ পরিসরে কেউ যদি আমরা পাবলিকলি এই কথাগুলো বলি, এটা ধর্ষণের উস্কানি হিসাবে দেখতে হবে এবং এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত। মানে নারী কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না। শালীনতা খুবই সাবজেক্টিভ ব্যাপার, কিন্তু কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না। যদি সেটা হয়েও থাকে, কিন্তু ওই চলার না চলার কারণে, যদিও আমরা প্রচুর আমাদের সামনে উদাহরণ আছে, শালীন বা ইসলামে শরিয়া মোতাবেক পোশাক পরার পরও নারী ধর্ষিত হয়েছে। শিশু 4 বছর 5 বছরের শিশুর পোশাকই কি আর অন্য কিছু কি, সেও ধর্ষিত হয়েছে। সুতরাং এগুলো যুক্তি না। কিন্তু কেউ যদি এটাকে যুক্তি হিসাবে সামনে আনার চেষ্টা করেন যে এই কারণে সে ধর্ষিত হয়েছে, আমরা প্রায় দেখি প্রতিটা ধর্ষণের ঘটনার পর এই ধরনের আলাপ কেউ আনেন, এটা দিয়ে ধর্ষণকে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেন, এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত। একই সাথে কোনো নারী একা বেরিয়েছেন, তার সাথে কোনো মাহরাম পুরুষ না, কোনো পুরুষই নেই, উনি একা বেরিয়েছেন, গভীর রাতে হতে পারে। হ্যাঁ, আমি আমার দেশের পরিচিত নারীদেরকে বলবো এটা না করতে, এটা বাংলাদেশ। কিন্তু যদি বেরোন এবং ওই বেরোনোর কারণে তিনি ধর্ষিত হয়েছেন, সেটাকে যদি কেউ কারণ হিসাবে দেখানোর চেষ্টা করেন, এটাও ফৌজদারি অপরাধ হওয়া উচিত। নারী কার সাথে বেরোবেন, কাকে নিয়ে বেরোবেন, নাকি একা বেরোবেন, নারী কী পোশাক পরবেন কি পরবেন না, নারী ওড়না কীভাবে পরবেন, কোথায় পরবেন, নাকি পরবেনই না, এগুলো তার নিজস্ব সিদ্ধান্ত। এবং এর জন্য পাপ যদি তার হয়, ধর্মের দৃষ্টিতে অনেকেরই হয়তো পাপ হবে, সেটার জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে তিনি করবেন, তাকে করতে দেওয়া হোক। কিন্তু এই কারণে তিনি ধর্ষিত হচ্ছেন। আমি আবারও বলছি, তার এসব ইস্যুতে মতামত জানাতে পারেন, কেউ আহ্বান জানাতে পারেন ওয়াজ করে যে আপনি এটা করবেন না, ফাইন, এটা করতে পারেন। কিন্তু এটার কারণে তিনি ধর্ষিত হচ্ছেন, তিনি একা কেন বেরিয়েছেন, তিনি মাহরাম ছাড়া আর কারো সাথে কেন বেরিয়েছেন, এই আলাপগুলো যদি কেউ করেন, আমার কাছে মনে হয় এক্ষুনি সময় এসেছে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করার। ধর্ষণের অপরাধের ক্ষেত্রে ধর্ষণের প্রভোগ করার, যে মানুষটা, যে শিশুটা, যে টিনটা এই কথাগুলো শুনে বড় হবে, সে তখন আসলে নারীকেই প্রধান দায়ী, মানে ধর্ষণের ক্ষেত্রে যে একক দায় পুরুষের,
আমি এভাবে বলে দিতে, এটা একক দেয়, ফুল স্টপ। এটা একটা নারী যদি অত্যন্ত রিভিলিং এবং অ্যাপিলিং পোশাক পরেও রাস্তায় হাঁটে, তার প্রতি দৃষ্টি অবনত রাখতে হবে। রেপ করা তো দূরেই থাকুক, ধর্ম তাই বলে। সুতরাং ধর্ষণের একমাত্র দায় পুরুষের, এর সাথে আর যদি কিন্তু কিছু নাই। অন্য আলাপ, নারীর পোশাক, নারীর চলা, ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ করতে চান বা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে কেউ করতে চান, সেটা এটার সাথে ডিটাচ করে করতে হবে, অন্যভাবে আসবে। সুতরাং আমি মনে করি আমাদের সময় হয়েছে এটার বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে দাঁড়ানো এবং একটা আইন হওয়া প্রয়োজন মনে করি, সো দ্যাট এগুলোকে আমরা ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি। বটম লাইন, নারীর পোশাকের কারণে নারী ধর্ষিত হয় না। নারী কোথায় গেল, কার সাথে গেল, একা গেল নাকি মাহরামের সাথে গেল, না গায়ের মাহরামের সাথে গেল, তার উপরও ধর্ষণ ডিপেন্ড করে না। ধর্ষণ নিতান্তই পুরুষের বর্বরতা, এর বাইরে আর কোনো রকম কোনো কিছু নেই। এর বাইরে কেউ যদি কিছু বলেন, নারীকে যদি এসবের জন্য ব্লেম করেন, সেটা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি আপনারা এখন দেখলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কু হয়েছে, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা নিশ্চিত হয়ে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে মূলত কী চলতেছে। ধন্যবাদ।